শ্রমিক, কৃষক, নারী, আদিবাসী অর্থাৎ সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, বৈষম্যের শিকার মানুষ, যাদের জন্য পরিবর্তনটা সবচেয়ে জরুরি, তারা কিছু পেল না এই সরকারের কাছ থেকে এবং পাওয়ার আপাতত কোনো সম্ভাবনাও নাই। সরকার যেই নেগোসিয়েশনটা করেছে 20% রাখতে পেরেছে, এইটা সরকার বলতে পারে তার সফলতার দিক। কিন্তু এই সফলতা কিসের বিনিময়ে অর্জিত হলো, যুক্তরাষ্ট্রকে কী কী বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, সেটা একটা বিরাট শঙ্কার ব্যাপার আছে। নির্বাচনকালীন সহিংসতা দমন করতে, নিয়ন্ত্রণে রাখতে এই সরকার আদৌ সমর্থ হবে কিনা, কারণ গত 1 বছরের অভিজ্ঞতা বলছে এই সরকার এই কাজে খুবই দুর্বল, খুবই অদক্ষতার পরিচয় দিয়েছে। কাভার স্টোরির দ্য ওপেন মাইক ফরম্যাটে আজকে আমাদের অতিথি আবারও আলতাফ পারভেজ, লেখক এবং গবেষক। আলতাফ ভাই, আপনাকে আমন্ত্রণ। আপনাকে ধন্যবাদ। আলতাফ ভাই, আজকে আপনার সাথে আলাপ শুরু করি যে সরকারের তো 1 বছর পূর্ণ হলো, অন্তর্বর্তী সরকারের। আপনি কিভাবে এই সরকারকে মূল্যায়ন করবেন? সরকারের ব্যর্থতা, সফলতা, প্রত্যাশা, প্রাপ্তি যদি একটু সংক্ষেপে বলেন আমাদের দর্শকদের জন্য। এই সরকার তো আসলে অন্য সরকারের মতো না, এটা একটু ভিন্ন ধরনের, একটা গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার পেয়েছি আমরা। যদি যে কোনো তুলনাই ভালো নয়, কিন্তু এই সরকারের সাথে তুলনা করা যায় ৭১-এর পর মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া সরকারের সঙ্গে। মানে অনেক আশার একটা সরকার, অনেক প্রত্যাশার একটা সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ ছিল দুটো। একটা হলো একটা সুষ্ঠু ভোট করা, জাতীয় নির্বাচন বা পারলে স্থানীয় সরকার নির্বাচনও করে দেয়া। আরেকটা ছিল দেশের পুনর্গঠন। এই দুটো হলো প্রধান লক্ষ্য। এবং তারপরে অভ্যুত্থানের ভিতর দিয়ে আরেকটা লক্ষ্য তৈরি হয়েছে যে বিভিন্ন অপরাধের বিচার, যারা মারা গেছে, যেসব দুর্নীতি হয়েছে সেগুলোর বিচার। মূলত এই তিনটা। তো তৃতীয় লক্ষ্যটাকে যদি দেশের পুনর্গঠনের সঙ্গে মিলাই আমরা, তাহলে লক্ষ্য ছিল দুটো, নির্বাচন এবং দেশের পুনর্গঠন। নির্বাচনের সম্প্রতি 1 বছর পর তারিখ দেওয়া হয়েছে এবং আরও 6 মাস পরে নির্বাচন হয়তো পাবো। সেটা এখন কেমন হবে আমরা জানি না, ফলে এটা মূল্যায়ন করার এখনও সময় হয়নি। যদিও নির্বাচনের তারিখ ঘোষণা করতে যেয়ে সরকার অনেক বিলম্ব করেছে, এটুকু বলা যায়। দেশের পুনর্গঠনের প্রশ্নে আমি বলবো সরকার সফলতা খুবই কম, খুবই নগণ্য। মানে গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে একটা বড় আকাঙ্ক্ষা ছিল যে দেশের প্রশাসনের সংস্কার, প্রশাসনের পরিবর্তন, বৈষম্য কমানো, বৈষম্য বিরোধী পদক্ষেপ নেওয়া এবং সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের ক্ষমতায়ন, এবং যেই সমস্ত শর্তের উপর দাঁড়িয়ে একটা আমাদের সরকারগুলো স্বৈরতন্ত্রে পরিণত হয়, কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়, সেই অবস্থাগুলোর বদল, সেগুলোর ক্ষেত্রে বর্তমান সরকার মৌলিক কোনো পরিবর্তন করতে পারেনি। সরকার অনেকগুলো সংস্কার কমিশন করেছিল, কিন্তু সেগুলো 11টা সংস্কার কমিশন হয়েছিল, কিন্তু সেগুলো থেকে যে চূড়ান্ত আকারে যে সুপারিশগুলোয় ঐকমত হলো সেগুলো খুবই নগণ্য। মাত্র সরকারই বলছে মৌলিকভাবে 9টি বিষয়ে ঐকমত হয়েছে। মানে 11টি সংস্কার কমিশনের সুপারিশ আছে প্রায় 2000, তার ভেতর থেকে সরকার 166টা বাছাই করে আলোচনা করলো, তার ভিতর থেকে এখন বলছে অল্প কয়টা বিষয়ে ঐকমত হয়েছে। শ্রমিক, কৃষক, নারী, আদিবাসী অর্থাৎ সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, বৈষম্যের শিকার মানুষ, যাদের জন্য পরিবর্তনটা সবচেয়ে জরুরি, তারা কিছু পেল না এই সরকারের কাছ থেকে এবং পাওয়ার আপাতত কোনো সম্ভাবনাও নাই। গণ-অভ্যুত্থান তো সবার স্বার্থেই হয়েছে, কিন্তু বৈষম্যের শিকার মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি। তারা এই সরকার থেকে খুব একটা কিছু পায়নি গত 1 বছর। আচ্ছা, সরকার হলো যে একটা ঐক্যের ভিত্তিতেই তো এই সরকার আসলে, একটা ঐক্যই তো আসলে আমাদেরকে গত বছরের 5ই আগস্টের সফলতা নিয়ে এসেছে। এবং তারপরে সরকার ঐক্যের লক্ষ্যই অনেক কিছু করলো, এই যে সংস্কার কমিশন। কিন্তু দিন শেষে 1 বছর শেষে ঐক্যের চেয়ে অনেক জায়গায় মনে হচ্ছে যে অনেক বিভেদই তৈরি হলো। এটা কি সরকারের দায়িত্ব আছে নাকি আপনি এটাকে কিভাবে দেখেন? অভ্যুত্থানকালে গত বছরের অগাস্টে প্রথম সপ্তাহে যেই জাতীয় ঐক্যটা আমরা দেখেছি, এখন সেটা সম্পূর্ণরূপে অনুপস্থিত। ঐক্য রক্ষার
প্রয়োজন ছিল যদি আমরা দেশের পুনর্গঠন করতে পারতাম, সেটা ঐক্য থাকলেই কেবল সম্ভব হতো। সেই জাতীয় ঐক্যটা নেই এখন। ঐক্য রক্ষার ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব ছিল, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব ছিল। সরকারও তার দায়িত্ব পালন করতে পারেনি, বরং সরকারের অনেক ভূমিকা বিভেদ বাড়িয়েছে, ঐক্যের জায়গাটায় ফাটল ধরিয়েছে। বিশেষ করে সরকার প্রথম থেকে একটা দলের প্রতি পক্ষপাত দেখিয়েছে, হয়তো সচেতন হোক অবচেতনভাবে হোক, এতে অন্য রাজনৈতিক দলগুলো দূরে সরে গেছে। নতুন দলটার কথা বলছেন? হ্যাঁ, আমি বলবো ছাত্রদের দলের প্রতি সরকারের এক ধরনের পরোক্ষ পক্ষপাত প্রকাশিত হয়েছে বিভিন্ন আচরণে, কথায়। ইউনূস সাহেব নিজে বলেছেন, একজনকে মাস্টার মাইন্ড বলেছেন, যে একজনকে মাস্টার মাইন্ড বলা মানে অন্যদের আন্দোলনের এজেন্সি থেকে কিছুটা খাটো করা, সেটা ঘটেছে। এবং এর ফলে আন্দোলনে তো আসলে ছিল সাধারণ মানুষের বড় ধরনের অংশগ্রহণ, বিশেষ করে 16ই জুলাই থেকে। সেটা একটু খাটো হয়েছে, সেটা কম গুরুত্ব পেয়েছে, সেই কারণে ঐক্য ভেঙে গেছে। আবার রাজনৈতিক দলগুলো এমন ভূমিকা রেখেছে যেন আন্দোলনটা তারাই করেছে, তাদের নেতৃত্ব হয়েছে, কৃতিত্বটা তারা নিতে চেয়েছে। এবং 1 বছর পূর্তি উপলক্ষে রাজনৈতিক দলগুলোর যে অনুষ্ঠানগুলো আমরা দেখছি, সেগুলোতে জনগণের সেই গত বছর অগাস্টের জনগণের কোনো উপস্থিতি নেই। জনগণ ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গেছে, মানে তারা দর্শকে পরিণত হয়েছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেই জনগণকে দূরে ঠেলে দিয়েছে। রাজনৈতিক দলগুলো আন্দোলনের মালিক সেজে বসেছে, এবং সরকার নিজে এখন নির্বাচন দিয়ে চলে যাওয়ার চিন্তা করছে, আমি এটা বলব। আপনি কি মনে করেন যে, ধরেন অনেকেই অভিযোগ করে যে মুক্তিযুদ্ধকে একটা বিপক্ষ ধরে নিয়ে সরকার তাদের অনেক কথাবার্তা, অনেক কাজে তারা দেখিয়েছে যে এটাকে নতুন স্বাধীনতা, নতুন রিপাবলিক এরকম, সেটাও কি এই না, মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে। 71 সালের পর মুক্তিযুদ্ধের অনেক চাওয়া পূরণ হয়নি। সেই কারণেই তো 1990-এ একবার গণঅভ্যুত্থান হলো এবং এবার গণঅভ্যুত্থান হলো। সেটা কিন্তু মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড়িয়ে এই 2 বার গণঅভ্যুত্থান হয়নি, বরং মুক্তিযুদ্ধের চাওয়াকে কিভাবে অর্জন করা যায়, মানে এটা বলবো মুক্তিযুদ্ধ 2, মুক্তিযুদ্ধ 3 বলতে পারি আমরা। এবং আন্দোলনের পর এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা এই রিপাবলিকটা নতুন করে গড়ব। কিন্তু কেউ কেউ এর আন্দোলনের ভেতর থেকে 71-এর বিপরীতে দাঁড় করানোর চেষ্টা করেছে 2024-কে। এটা আমি বলবো একটা ভুল প্রচেষ্টা আর কি, এবং জোর করে একটা আন্দোলনেরকে বিকৃত করা, আন্দোলনের চরিত্র হনন বা আন্দোলনকে ভুলভাবে চিত্রায়িত করা। মোটেই 2024-এর অগাস্টের আন্দোলন 1971 সালের বিরুদ্ধে ছিল না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং একটা নতুন বাংলাদেশ। এবং এটা যদি কেউ বলে যে আমরা নতুন রিপাবলিক গড়তে চেয়েছি, হ্যাঁ, একটা নতুন রিপাবলিক, মানুষের নতুন ধরনের ক্ষমতায়ন চেয়েছে 2024, সেই অর্থে এটা ঠিক। কিন্তু এগুলো বিপরীতমুখী নয়। তবে আপনি এটা ঠিক, কয়েকটি রাজনৈতিক দল এবং সরকারেরও নানা আচরণে এটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর একটা প্রচেষ্টা ছিল, আমি বলবো অপচেষ্টা ছিল, কিন্তু সেটা আসলে সফল হবে না। আপনি ছাত্রদের নতুন দলের কথা বললেন এবং তার প্রতি সরকারের পক্ষপাতিত্বের একটা কথা বললেন। তো ছাত্রদের এই নতুন দলের ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? না, ছাত্রদের দল আমরা দেখলাম গত 1 বছর পরে তাদের মূল্যায়ন করাই যায় 1 বছরের ভিতর দিয়ে। তারা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বা আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে যে সাহস এবং মানে দক্ষতার পরিচয় দিয়েছে, দেশ গঠনের ক্ষেত্রে সেই দক্ষতার পরিচয় দিতে পারেনি, বরং তারা, আমি বলবো যে অনেক ক্ষেত্রে এমন অনেক আচরণ করেছে যেটা অপরিপক্ক, এবং অপরিপক্কতার অনেক দৃষ্টান্ত তাদের আচরণে পাওয়া গেছে। যেমন একটা দুটো আমি বলতে চাই। এখানে যখন নারীদের সংস্কার কমিশন হয় নারীদের অধিকার বাস্তবায়নের জন্য, সেই সংস্কার কমিশনের বিপক্ষে অনেকগুলো রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি যখন দাঁড়ালো, তারা জনসভা করলো সোহরাওয়ার্দী উদ্যানে, তখন ছাত্রদের দলের নেতৃস্থানীয় অনেকে যে সেখানে সংহতি প্রকাশ করলো। অথচ এই ছাত্র আন্দোলনের বড় শক্তি ছিল ছাত্রীরা, নারীরা। অথচ এই ছাত্রদের দলের নেতৃবৃন্দ সেই নারীদের অধিকার বিরোধী সমাবেশে যে সংহতি জানিয়ে আসলো। তো এইটা বোঝা যায় যে তারা রাজনৈতিকভাবে চরম একটা ভুল করলো, অপরিপক্কতার নজির স্থাপন করলো। ছাত্রদের সমাবেশ থেকেই আমরা দেখেছি স্লোগান উঠলো যে এটা গোলাম আজমের বাংলাদেশ। তার মানে মুক্তিযুদ্ধে
জামাত ইসলামের যে ভূমিকা, ছাত্ররা সেটা আমি বুঝতে পারিনি যে ছাত্ররা এটা কিভাবে উদাসীন হতে পারে, তাদের অজানা থাকতে পারে। তো সেরকম যে সেটা যদি হয়, বাংলাদেশ তো এটা এই ধরনের রাজনীতি মেনে নেবে না। ছাত্ররা এই ধরনের রাজনীতি করতে যেয়ে এখন নিজেদের অনেক সর্বনাশ করেছে আমি বলব। তারা কি দ্রুত ক্ষমতায় যাওয়ার একটা আকাঙ্ক্ষা থেকে এই ভুলগুলো করলো বলে মনে হয়? না, আমার মনে হয় তাদের ভিতর দেশ গঠন কিভাবে করতে হবে, ও একটা ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো, ঔপনিবেশিক প্রশাসন কিভাবে বদলাতে হবে, গণঅভ্যুত্থানের পরে এই বুঝের ক্ষেত্রে তাদের চরম ঘাটতি ছিল। গণঅভ্যুত্থানের পর তারা সরকারে ঢুকে গেছে, মন্ত্রী হয়েছে, প্রশাসনে নিয়োগ তদবির বদলি এগুলো সংযুক্ত হয়ে পড়েছে। অথচ তাদের দরকার ছিল দেশের আরও জনতাকে সঙ্গে নিয়ে একটা আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া, দেশের উপনিবেশিক রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আরও বেশি মানুষকে সমাবেশ করা এবং সরকারকে চাপ দেয়া, রাজনৈতিক দলগুলোকে চাপ দেয়া। কিন্তু তারা নিজেরাই একটা রাজনৈতিক দল গঠন করলো, তারা নিজেরাই মন্ত্রী হলো, ফলে অন্য রাজনৈতিক দলগুলো তাদেরকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করলো। এবং এখানে যে পরিবর্তন না করার যে শক্তিগুলো, রাষ্ট্রকে আগের মতো রেখে দেওয়ার যে শক্তিগুলো, আমি বলবো আমলাতন্ত্র, তারাও ছাত্রদেরকে হাতের কাছে পেয়ে ভুলভাবে ব্যবহার করলো এবং একটা আমলাতন্ত্র বান্ধব গত একটা বছর গেল আমাদের। অথচ প্রয়োজন ছিল আমলাতন্ত্রের পরিবর্তন করা, আমলাতন্ত্রের সংস্কার করা, সেটা কিন্তু হলো না। আচ্ছা, সম্প্রতি যেটা ঘটলো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে জুলাই আন্দোলনের 1 বছর যেদিন, সেদিন এই এনসিপির কয়েকজন শীর্ষ ছাত্রনেতা তারা কক্সবাজারে কোনো একটা কিছুর জন্য গেলেন, যেটা কেউ কেউ বলছে বিএনপির লোকজন তো হোটেলই ঘেরাও করলো, তারা বললো যে ওখানে বিদেশি কোনো সাবেক রাষ্ট্রদূতের সাথে তাদের বৈঠক হবে। পরে তারা বিবৃতি দিয়ে বললো যে না, তারা অনেক স্থিরভাবে ভবিষ্যতের রাজনৈতিক ভাবনা ভাবতে ওখানে গেছেন। কীরকমভাবে দেখেন আপনি এই বিষয়টা? এটা একটা, আমি বলবো একটা খুবই অপরিপক্ক আচরণ হয়েছে। দেখুন, তাদের নেতৃত্বেই তো অভ্যুত্থানটা হলো, তাদের একটা বড় অংশগ্রহণ ছিল, সংগঠকের ভূমিকা ছিল। তো প্রথম বর্ষপূর্তিতে তাদের তো এটা উদযাপন করার ব্যাপার ঢাকায় থেকে, এবং সেদিন একটা রাষ্ট্রীয়ভাবে একটা প্রোগ্রামও ছিল, সেটা তাদের হাজির থাকার ব্যাপার ছিল। সেই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে তাদের ঢাকা থেকে কক্সবাজার যেতে হবে কেন আমি বুঝতে অক্ষম। এবং সেখানে আবার তারা সবাই মিলে গেল না, তাদের একাংশ গেল, এবং যাওয়ার পরে যেটা ঘটলো, আরেক অংশ বা দলের পক্ষ থেকে তাদের নোটিশ জারি করা হলো তারা কেন গিয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি তাদের দলের নেতৃত্ব পর্যায়ে চরম একটা বিশৃঙ্খলা চলছে, ঐক্যের ঘাটতি, তারা কি পদক্ষেপ নেবে, রাজনৈতিকভাবে কি ভূমিকা রাখবে কখন, সে বিষয়ে তাদের মধ্যে বোঝাপড়ার ঘাটতি দেখছি আমরা। এবং এটা খুবই দৃষ্টিকটুও ছিল যে অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে ছাত্রনেতাদের অনেকে ঢাকা ছেড়ে কক্সবাজার চলে গেছে। এবং তারা যেই ব্যাখ্যা দিয়েছে সেটা অনেকটা হাস্যকর, যে রাজনৈতিক ভাবনা চিন্তার জন্য তারা কক্সবাজার গিয়েছে। তো এত বড় অভ্যুত্থান ঢাকায় বসে করা গেল, এই অভ্যুত্থানের গত 1 বছরের রাজনীতি ঢাকায় বসে করা গেল, তো সেইটার পরবর্তী পদক্ষেপ ভাবনা চিন্তার জন্য 5ই আগস্টেই কক্সবাজার যেতে হবে, এই ব্যাখ্যাটাও খুব মানে একটা পরিণত ব্যাখ্যা মনে হয়নি আমার কাছে, পরিপক্ক ব্যাখ্যা মনে হয়নি। এটা মানুষের কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পায়। আলতাফ ভাই, আপনার রাজনীতিতে গুণগত পরিবর্তনের আশা কতটা দেখেন? আমি এটা দেখি, এটা আমি এখনও আশাবাদী এই অর্থে, গত 1 বছরে গণ অভ্যুত্থানের জায়গায় দাঁড়িয়ে আমরা খুব একটা কিছু পাইনি, এটা সত্য। কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষাগুলো সমাজে জন্ম নিয়েছে, যে লাখ লাখ কিশোরী কিশোর তাদের মায়েরা রাস্তায় নেমেছিল, গ্রাফিতি এঁকেছিল, সেই অগাস্টের কথা আপনি কল্পনা করেন, তারা এখন আর মাঠে নেই। তারা কোনো রাজনৈতিক দলের বৈঠকে যায় না, জনসভায় যায় না, তাদেরকে কেউ ডাকেও না। কিন্তু সেই মানুষগুলো তো বেঁচে আছে সমাজে, তাদের মনে তো সেই রাজনৈতিক আকাঙ্ক্ষাগুলো আছে। তার মানে এইটা সমাজে বীজ আকারে থেকে যাবে। আমি বলবো এই বীজ আগামী দিনের রাজনীতিকে তাড়া করবে, নজর রাখবে, মানে তাদেরকে ভীষণ নজরদারির ভিতর রাখবে। ফলে আগামী দিনে আবার কর্তৃত্ববাদের জন্ম হবে, আমি এটা বিশ্বাস করি না। এই আকাঙ্ক্ষাগুলো সেটার বাধা হয়ে দাঁড়াবে। একটু অন্যরকম প্রশ্ন করি, সেটা হলো যে এই যে ধরেন এনসিপির কিছু নেতার কক্সবাজারে থাকা, এবং সেটা নিয়ে যে গুজব যে একটা বিশেষ দেশের সাবেক রাষ্ট্রদূতের সাথে তাদের বৈঠক,
তো সেই বিশেষ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, বাংলাদেশের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, তার ব্যাপারেও আমরা জানলাম যে তিনি জুলাই মাসের কোনো একটা সময় লন্ডনে তারেক জিয়ার সঙ্গে বৈঠক করেছেন, যেটা আমরা অনেক পরে এই সময় এসে জানতে পারলাম, যখন একটা নির্বাচনের রোডম্যাপ মোটামুটি দেয়া হলো। তো আমাদের রাজনীতিতে এইরকম বিদেশিদের এই প্রভাবটা কেন? বা আমরা দেখছি যে সবগুলো রাজনৈতিক দলই প্রায় চীন সফরে যাচ্ছে, ভারতের সাথে একটা যোগাযোগেরও চেষ্টা চলছে। তো এত বেশি বিদেশিরা আমাদের রাজনীতিতে এত প্রভাব বা এত এত অংশগ্রহণ কেন করে? না, এটা আমিও এটাকে অস্বাভাবিক বলবো না। সারা পৃথিবী জুড়ে এখন একটা ভূ রাজনীতিতে ভাঙচুর চলছে, একটা ঠান্ডা যুদ্ধ চলছে, যুক্তরাষ্ট্র বনাম চীন বা যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংক গ্রুপ বনাম ব্রিক্স, এভাবেও নানাভাবে দেখা যায়। এবং ভূ রাজনীতির একটা ভর কেন্দ্র চলে এসেছে এখন এশিয়ায়। চীনকে ঘিরে যুক্তরাষ্ট্র একটা বলয় তৈরির চেষ্টা চলছে, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা শুল্ক যুদ্ধ চলছে, এবং নতুন করে ভারত পাকিস্তান এক দফা যুদ্ধ হয়ে গেল। মিয়ানমার আমরা দেখলাম আমরা একটা এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের বেসিসে এই নেগোসিয়েশনটা করলাম, এবং আমাদেরকে কিন্তু বলা হচ্ছে না যে বিনিময়ে আমরা কি কি দিতে রাজি হলাম। বলা হচ্ছে যে মাসখানেক পরে হয়তো এটা একটা চুক্তি হবে, তখন তারা বলবে। আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে, বা আমরা কি দিলাম বলে মনে হয়? পুরো আলোচনাটা তো হয়েছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অধীনে, ফলে আমরা আসলে জানি না, সাধারণ মানুষ জানে না, এবং আমার ধারণা আমাদের রাজনৈতিক দলগুলোকেও জানানো হয়নি। ফলে এটা একটা অনিশ্চয়তার শঙ্কা। যুক্তরাষ্ট্র প্রত্যেক দেশের সাথেই আলোচনায় কিছু আদায় করে কিছু ছাড় দিয়েছে। আমাদেরকে 20% শুল্ক আরোপ করা হচ্ছে। আমাদের যে রপ্তানি পণ্যগুলোর যারা প্রতিযোগী দেশ, তারাও অনেকে প্রায় 20-25 বা 15 এরকম, মানে প্রতিযোগিতায় আমরা নতুন খুব ভালো অবস্থায়ও না বা খারাপ অবস্থায়ও না, আমরা আগের মতো অবস্থাতেই আছি। আমাদের জন্য সংকটের সংখ্যা কম, আবার আমরা খুব বেশি লাভবান হব কিনা সেটাও বলা যাচ্ছে না। তো সরকার যেই নেগোসিয়েশনটা করেছে 20% রাখতে পেরেছে, এইটা সরকার বলতে পারে তার সফলতার দিক। কিন্তু এই সফলতা কিসের বিনিময়ে অর্জিত হলো, যুক্তরাষ্ট্রকে কী কী বিষয়ে ছাড় দেওয়া হয়েছে, সেটা একটা বিরাট শঙ্কার ব্যাপার আছে। কেউ কেউ কেন এটা জিজ্ঞেস করছে না? এবং সরকার বলছে যে যেহেতু এনডিএর অধীনে এই পুরো আলাপটা হয়েছে, সরকার এখন বলতে পারবে না। কিন্তু বিপদের দিক হলো কিছুদিন পরে নির্বাচন হবে, দেশে নতুন সরকার আসবে। নতুন সরকারের আমলে যদি জানা যায় যে পুরনো সরকার, অনির্বাচিত সরকার এসব বিষয়ে ছাড় দিয়ে এসেছে, তারা বলবে আমাদের কিছু করার নেই। এটার ভুক্তভোগী হবে কিন্তু জাতীয়ভাবে দেশের জনগণ। মানে এরকম একটা অজানা বিপদের মধ্যে আমরা আছি এই শুল্ককে ঘিরে। আপনি রিসেন্টলি লিখেছেন এই ট্রাম্পের এই যে বাণিজ্য নিয়ে রাজনীতি, এইটার সুদূরপ্রসারী প্রভাব কি হতে পারে বলে মনে হয়, বিশেষ করে আমাদের অঞ্চলে, এই অঞ্চলে ভূরাজনৈতিকভাবে যেটা দেখছি সেটা হলো, আমাদের উপমহাদেশের কথা যদি বলি, পাকিস্তানকে ফেভার করছে যুক্তরাষ্ট্র, নতুন করে তাকে সুযোগ সুবিধা মনে হচ্ছে বেশি দিচ্ছে, এবং ভারতের উপর বেশি চড়া হচ্ছে। ভারতের জন্য শুল্ক প্রথমে 25% ছিল, এখন সেটা 50% করেছে। আমার মনে হয় ভারতের সাথে যুক্তরাষ্ট্র একটা বড় ধরনের দর কষাকষিতে লিপ্ত রয়েছে। সেটা দুটো জায়গায়। সেটা হলো ভারতকে ব্রিক্স জোট থেকে বের করে নিয়ে আসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এবং রাশিয়া ভারত যে সম্পর্ক, সেখান থেকেও ভারতকে বের করে নিয়ে আসতে চাচ্ছে। এটা হলো চীন, রাশিয়া, ভারত যে অক্ষশক্তি গড়ে উঠতে চাচ্ছে সেটাকে দুর্বল করা। এইটা হলো যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের নীতির একটা লক্ষণ দেখা যাচ্ছে। আরেকটা হলো যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক জান্তার সাথেও সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। এইটা যদি ঘটে তাহলে রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রশ্নে বা রোহিঙ্গাদের বিষয়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশ যে সহানুভূতিটা পেত, সুবিধাটা পেত, সেটাও হয়তো একটু কমবে। অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবর্তনটা আর একটু দূরও হবে। আচ্ছা, আপনি কোনো এক জায়গায় লিখেছেন যে যুদ্ধ, বিশ্বের যে যুদ্ধ পরিস্থিতি, সেটা আমাদের অনেকটা ঘরের কাছেও চলে এসেছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে, থাইল্যান্ড কম্বোডিয়া টেনশন চলছে, মিয়ানমারে তো ওভারঅল টেনশন চলছেই। আমরা কি আরও বেশি একটা যুদ্ধ পরিস্থিতির ঝুঁকিতে আছি কোনো রকম? না, এই অঞ্চলে যুদ্ধ না হলেও
উত্তেজনা তৈরি করে রাখবে যুক্তরাষ্ট্র এবং চীন উভয়ই। এবং এইটা তো বিশ্বে একটা দীর্ঘ সময়ের পালাবদলের ভিতর দিয়ে এখন যাবে। এবং আপনি দেখেছেন ইউক্রেন যুদ্ধ এত প্রচেষ্টার ভেতরও শেষ হয়নি। এবং ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধের যে মূল কারণ তাদের ভিতর কাশ্মীর, সেই কাশ্মীর বিষয়ে তো কোনো সমাধান হয়নি। মিয়ানমারের গৃহযুদ্ধও কিন্তু চলছে। ফলে পুরো অঞ্চলে একটা উত্তেজনাকর অবস্থা থাকছে। এই উত্তেজনা জিয়েও রাখা হচ্ছে আমি বলবো। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, মানে যারা বড় বড় অস্ত্র উৎপাদক দেশ আছে, তারা এই পুরো অঞ্চলে বা সারা পৃথিবীতে একটা যুদ্ধ অবস্থা রাখতে চায়। তাদের সমরাস্ত্র ব্যবসার অংশ আকারেই রাখতে চায়। আবার উত্তেজনার ভিতর থাকলে ছোট দেশগুলো বন্ধু খোঁজে, তারা কোনো বড় দেশের কাছে হাত পাতে, তাদের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। সেই নাজুক অবস্থার ভিতরেও আমাদের রেখে দিতে চায়। আর বাংলাদেশের জন্য উদ্বেগের ব্যাপারটা একটু বেশি, কারণ বাংলাদেশে এমন একটা রাজনৈতিক পরিবর্তন ঘটলো যে এখনও আমরা আমাদের রাজনৈতিক ভবিষ্যৎটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। নির্বাচনের তারিখ ঘোষিত হলেও, মানে একটা সময়সূচি হলেও নির্বাচন কবে হবে, কিভাবে হবে, নির্বাচনের ভিতর দিয়ে কীরকম সরকার পাবো, তার বিদেশ নীতি কী হবে আমরা জানি না এখন। এবং বিশ্বশক্তিও জানে না আমাদের নতুন সরকার কোন পক্ষ নেবে। ফলে এখানে একটা অনিশ্চয়তা, বাংলাদেশকে ঘিরে বাড়তি অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা আমাদের যেমন, বড় দেশগুলোও অনিশ্চিত যে বাংলাদেশের নতুন সরকার কোন পক্ষ নেবে। ফলে এখানে একটা দ্বিমুখী অনিশ্চয়তার মধ্যে আছে বাংলাদেশ। আমরা প্রায় শেষের দিকে আলতাফ ভাই, শেষ যেটা আপনি নির্বাচনের কথা বললেন, হ্যাঁ আমরা অনেক তালবাহানার পরে একটু দেখলাম যে একটা মোটামুটি রোডম্যাপ সামনে দেখা যাচ্ছে। তো আপনি সামনের নির্বাচনকে কিভাবে দেখেন? প্রথমত হলো যে আমাদের এই নির্বাচনটা কি, সরকার যেভাবে বলছে অনেক ভালো নির্বাচন হবে, কিন্তু অনেকে সহিংসতার ঝুঁকির কথা চিন্তা করছেন। আওয়ামী লীগ এই নির্বাচনে আসতে পারবে না, কিন্তু তাদের একটা বড় সমর্থক গোষ্ঠী আছে, তারা কি করবে? দক্ষিণপন্থার উত্থানের কথা অনেকে চিন্তা করেন। আপনি কিভাবে দেখেন যে মানে নির্বাচন এবং সামনের বাংলাদেশকে? আমি যেটা ভয় পাচ্ছি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সহিংসতা দমন করতে, নিয়ন্ত্রণে রাখতে এই সরকার আদৌ সমর্থ হবে কিনা। কারণ গত 1 বছরের অভিজ্ঞতা বলছে এই সরকার এই কাজে খুবই দুর্বল, খুবই অদক্ষতার পরিচয় দিয়েছে। এখন নির্বাচনে এমনিতেই আমাদের দেশে সহিংসতা বাড়ে এবং এবার আরও বাড়বে, কারণ এবার রাজনীতিক কাঠামোটা তো অনিশ্চিত। বিএনপি বড় দল, কিন্তু বিএনপির ভেতরেই অনেক ধরনের সহিংসতার সংখ্যা আছে। কে প্রার্থী হবে, কে বিদ্রোহী প্রার্থী হবে, এগুলো নিয়ে। আবার আওয়ামী লীগ তো এবার পুরনো আদলে নেই, কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়ে গেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ কি আকারে, স্থানীয় নেতৃবৃন্দ কোনো এক ফর্মে তো নির্বাচন নিশ্চয়ই করবে। ফলে নির্বাচনকালে কিন্তু এখানে সহিংসতার আশঙ্কা আছে এবং এও আশঙ্কা আছে যে সরকার ঠিকভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে কি পারবে না। এখন একমাত্র ভরসা হলো আমাদের সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী কতগুলো এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে সেটা আমরা দেখার অপেক্ষায় থাকব। কিন্তু আরেকটা শঙ্কার ব্যাপার হলো নির্বাচনের পরেও আমাদের এখানে শান্তি, স্বস্তি বা প্রত্যাশিত পরিবর্তন আসবে কিনা। কারণ গত 1 বছরে আমরা দেখেছি, যেটা আপনি বললেন, এখানে নানা ধরনের দক্ষিণপন্থী মব সংস্কৃতি বেশ ডেভেলপ করে গেছে। এরা নির্বাচনের পরেও নির্বাচিত সরকার এদের সামাল দিতে পারবে কিনা, এদের নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ ইতিমধ্যে যেই সব কাঠামো দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করবে, সেই পুলিশ বাহিনী, সেইটা তো বিধ্বস্ত অবস্থায় আছে। এবং পুলিশ বাহিনীও আগের আদলে রেখে দিলে সেটা কিন্তু একটা সামাজিক অসন্তোষের জায়গায় কিন্তু থাকবে। মানুষ গণঅভ্যুত্থানে চেয়েছিল পুলিশ বাহিনীর কাঠামোগত পরিবর্তন, তার সংশোধন, তাকে জনগণের কাছে জবাবদিহিতার জায়গায় আনার জন্য কিছু আইনি সংস্কার, সেগুলো তো হলো। ফলে এক ধরনের শঙ্কা, অস্বস্তি, ভয়, হতাশা আছে সমাজে। আপনাকে অনেক ধন্যবাদ আলতাফ ভাই। শুধু দর্শক, আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।